নমস্কার বন্ধুরা, আমি একদম ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কোথায় দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম যেখানে, সেগুলো আমি পরে আস্তে আস্তে করে ব্রিফ দিচ্ছি। তো সেখানে যাওয়ার পথে আমি একটা ছোট্ট দৃশ্য দেখতে পেলাম মাঝ রাস্তাতে। সেখান থেকে আমি দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা কীরকম দূর থেকে লাগছে। সেখানেই যাচ্ছি আমি এই একদম ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি এখন, একদম পুরোপুরি ফাঁকা জায়গাটা। আর এই যে আমি এইখানে যাচ্ছি, একদম সূর্যটা ঠিক উল্টো দিকে আছে, যে কারণে ছবির মতন লাগছে জায়গাটা। এই জায়গাটায় যাচ্ছি আমি। এই হলো আমাদের গড়পঞ্চকূট পাহাড়। আমি গড়পঞ্চকূট পাহাড়ের হাতছানি কোনোদিনই আটকাতে পারি না। যখনই আমি সুযোগ পাই আমি একবার এখানে আসি। এখান থেকে পাহাড়টা কি দারুণ দেখতে লাগছে। এই পাহাড়েই এখন চাপবো আমি তবু একবার দূর থেকে পাহাড়ের ছবিটা দেখিয়ে দিলাম। গাড়িটা মাঝ রাস্তা দাঁড় করে দিয়ে চলে এসেছি। রাস্তা এদিক সামনে রয়েছে, তো এখান থেকে আর 2 কিলোমিটার মতন আছে, সেখানে গিয়েই সমস্ত কথা হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আবার আমি গড়পঞ্চকোটের পথে। আজ আমরা এই শুষ্ক পাহাড়ে খুঁজে বার করব অদ্ভুত এক ঝর্ণা, যেখান থেকে সারা বছর ঠান্ডা জল গড়িয়ে পড়ছে। ভিডিওতে আগে এগোবো, সঙ্গে থাকবেন সবাই। আহা, কি দারুণ! আরেকবার সবাইকে নমস্কার বন্ধুরা। আমি আজ পর্যন্ত এই গড়পঞ্চকূট পাহাড়ে খুব খারাপ হলেও 20 থেকে 22 বার এসেছি। আর এই পাহাড়ের উপরে যে ট্রেক করছি, এটা আমার 3rd টাইম। এখনও 1 বছর গড়াইনি। আমি 1 বছরের মধ্যে এই নিয়ে 3 বার চলে এলাম। তো যেখান থেকে চাপলাম, ওই সামনে যেখানে লেখা ছিল ধারা মানে একটা জলের ধারা আছে, সেটার রাস্তায় এখন আমরা এগোচ্ছি। আর তার পাশেই যে রাস্তার উপরে উঠে গেছে, ওটা রঘুবীর মন্দির। উপরে দারুণ একটা মন্দির রয়েছে। তো সেখানে আমি 2 বার গেছি। আমার চ্যানেলে 2টো ব্লগ আছে অলরেডি। আজকে আমি একদম পুরোপুরি ঘন জঙ্গলের মধ্যে রয়েছি। আজকে আমার এখানে আসার যে প্ল্যানিংটা যেটা করেছিলাম, সেটা একবারে পুরোপুরি ভেস্তে গেছে। আমি সেই নিয়ে আর কথা বলতে চাই না, খুব খারাপ লাগছে। কিন্তু যেহেতু এসেছি, আমি চাপবই, একলাই চাপবো। আমি নিচে 2-1 জনকে বললাম এখানে আমার সাথে ওঠার জন্য, তারা মানা করে দিয়েছে। একজনকে জিজ্ঞেস করলাম, ও জাস্ট একটু রুটটা বলে দিল। আর আমি তো ওখানে দেখতেই পেয়ে গেলাম জলাধারের রুট কোনটা আছে। আর এখানে একটা জিনিস হচ্ছে যে রাস্তা হারাবেন না, কেননা মানুষ হেঁটে 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 একটা পগডন্ডি, যাকে হিন্দিতে বলা হয়, এরকম পায়ের দাগ দিয়ে একটা এরকম রাস্তা তৈরি হয়ে যায়, সেটা দেখেই উঠলেই হয়ে যাবে।
তো আমি আদেও জানি না যে পাহাড়ে সেই জায়গাটা যেতে পারবো কি পারবো না। নিচ থেকে 2 কিলোমিটার মতন আছে, মানে 2000 মিটার। তো চলুন তাহলে ওঠা যাক, দেখা যাক এখানে আমি ওই যেটা জলাধার সেই পয়েন্টটা পর্যন্ত যেতে পারি কি না। একদম আমি একলা, পুরোপুরি এই জঙ্গলটার মধ্যে একলা। আমি হাতে একটা লাঠি নিয়েছি, তো সেটা নিয়ে আমি হাঁটবো। এখন কটা বাজে? এখন 2:40 বাজে। আমি প্রথমে যে রাস্তাটা ধরেছিলাম সে রাস্তাটা কিছু দূর গিয়েই কিন্তু একদম পুরোপুরি ডেড হয়ে গেছিলো। নিয়ে তারপর নামবার সময়ও রাস্তা ভুলে গেলাম। ওটা মোটামুটি 500 মিটার মতন উঠেছিলাম। এবার যখন একদম নেমে চলে এসেছি দেখলাম আরেকটা রাস্তা, এবং এই রাস্তাটা পুরোপুরি ক্লিন আছে। দেখে বোঝা যাচ্ছে যে এখানে বেশ মানুষজন ওঠানামা করে। ওই পথটা হিসেবে আননেসেসারি আমি একটু টায়ার্ড হয়ে গেলাম। আর 3টে বাজতে 5 মিনিট বাকি, এরপরে অন্ধকার হয়ে যাবে। উপরে জানি না কতক্ষণ থাকতে পারবো। এই রাস্তাটা যেটা উঠছি এটা একবার ট্রাই করে দেখি যেতে পারবো কি না। যদি না যেতে পারি তাহলে এখান থেকেই ফেরত চলে আসবো। এই রাস্তাটা মনে হচ্ছে সঠিক জায়গায় পৌঁছে যাব। ওই রাস্তাতে একটা সাপের খোলস দেখলাম, কি বিরাট খোলসটা, তার এক টুকরোই পড়ে রয়েছে, তাতেই বোঝা গেল সাপটা কত বড়। এখানে জঙ্গলে কিন্তু বিভিন্ন ধরনের সাপ রয়েছে, বিভিন্ন ধরনের সাপ, শেয়াল, হায়না, সজারু, খরগোশ, বেজি, এসব তো রয়েইছে। হ্যাঁ, এই রাস্তাটাই কিন্তু একদম সঠিক রাস্তা। ওখানে অনেকটা এনার্জি লস করে ফেলেছি, যেখানে ভুল রাস্তাটায় গিয়ে। এরকম একলা উঠতে ভাল লাগে না, কিন্তু কিছু করার নেই। বাড়ি থেকে ভেবে বেরিয়েছিলাম যে পাহাড়ে চাপবো, এবারে এখানে এসে যদি না চাপি নিজেকে নিজে কী কৈফিয়ত দেবো, সেই জন্য চেপে যাচ্ছি। বজরংবলী আর ভোলেনাথ বাবা সাথে রয়েছে, তাদের নাম নিয়ে নিয়ে চেপে যাচ্ছি। রিটার্ন চলে যাচ্ছিলাম, কিন্তু আবার এই পথটা দেখতে পেলাম। এখানে অনেক দেখলাম জলের বোতল, কুরকুরে, তারপরে চকলেটের প্যাকেট পড়ে রয়েছে। তাতে বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি মোটামুটি সঠিক পথেই যাচ্ছি। চলে এসেছি 700-800 মিটার মতন। এবার বাকিটা যেটা রয়েছে এটাও চেপে যাব, তাড়াতাড়ি চেপে যাব এবং তাড়াতাড়ি ওখান থেকে নেমেও যাব। আমি আজকে বাড়ি থেকে এই লাঠিটা নিয়ে এসেছি, পুরো গলা শুকিয়ে গেছে একবারে। জল আছে সাথে করে আমার, তো এই লাঠিটা হঠাৎ করে যদি সাপটা বেরিয়ে আসে তাহলে তাড়াতাড়ি সুবিধা হবে, এটা দিয়ে একটু তাড়িয়ে দেওয়া যাবে। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে এখান থেকে আবার চড়া শুরু করব। চড়ার পথটা দেখাবো, আর উপরে গিয়ে কী দেখতে পাচ্ছি সেগুলো দেখাবো। আজকে এটা আমার একদম একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি গড়পঞ্চকোটে এসে এই প্রথমবার একলা পাহাড়ে চাপছি। মানে এটা হাস্যকর ব্যাপার আমার জন্য যে আমি একটা বন্ধু জোগাড় করতে পারলাম না যে আমার সাথে পাহাড়ে চাপবে। সঙ্গে থাকবেন বন্ধুরা। সাপের বিরাট বড় খোলস সেখানে, ওরে বাবারে, এখানে খুব ভালোই বড় বড় সাপ রয়েছে। গিয়ে খোলসটা ছাড়িয়েছে। 5-7 মিনিট দাঁড়িয়ে আমি ওঠা শুরু করলাম, কেননা এখানে অন্ধকার হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। একটাই এখানে অ্যাডভান্টেজ আছে, সেটা পাহাড়ে উঠতে যদি 1 ঘন্টা লাগে, নামবার সময় কিন্তু সেটা 20-25 মিনিটের মধ্যেই হয়ে যায়। একদম ঘন জঙ্গলে ভরা রাস্তাটা, আর খুবই পাথর চতুর্দিকে।
বন্ধুরা, এখানে আমি একটু জল দেখতে পাচ্ছি, আর এই রাস্তাটাই এটা জলটা আসার রাস্তা। আমি তার মানে ঝর্ণাটা থেকে আর বেশি দূরে নেই। মার্চ মাস পড়ে গেছে, এখনও এরকম রুক্ষ পাহাড়ে এখনও জল দেখা যাচ্ছে। আমি সঠিক পথেই আছি। আমি কিন্তু কখনোই বলবো না বন্ধুরা যে আপনারা এই রাস্তাটাতে একলা চলে আসুন। খুব বাজে এক্সপিরিয়েন্স হবে একলা আসলে। অবশ্যই গ্রুপ করে আসবেন, কয়েকজন বন্ধুবান্ধব মিলে আসবেন, তাহলেই মজা। এখানেও লেখা রয়েছে ধারা। ও, তার মানে ধারাটা এইদিকে। এই পাশ দিয়ে এলাম, একটা বিশাল বড় সাপ এখান দিয়ে চলে গেল। এইদিকে একটা রাস্তা আছে, ভুল করে চলে গেল লোকে। আচ্ছা, এদিকটা দিয়ে মন্দিরটা যাওয়া যেতে পারে। এখানে মার্কিং করা রয়েছে সুন্দর করে, এটা দিয়ে গেলে মন্দিরটা ইজি। আর এদিকে মার্কিং করা রয়েছে ধারা। এখানকার যারা লোকাল যারা থাকেন এখানে, তারা কিন্তু জায়গাটাকে খুব সুন্দর করে দিয়েছে যাতে লোকে উপরে চাপতে পারে। এখানে উপরে চাপতে গেলে কোনো পয়সা লাগে না, খালি একটু সাহস আর একটুখানি। আচ্ছা, এখানে এরকম পাঁচিলের মতন মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে আগে কোনো মন্দির ছিল। এখানে এখানে পাঁচিলের মতন গাঁথা রয়েছে, সেটা মনে হয় ভেঙে পড়েছে মনে হয়। দেখি উপর দিকে যাচ্ছি, এখান থেকে ঝর্ণাটা কতদূর বুঝতে তো পারছি না। তার মানে এখানে আগে রাস্তা ছিল। এই দেখুন, এটা পুরোপুরি বুঝতে পারা যাচ্ছে। এখানে একটা এরকম দেওয়াল করা রয়েছে, সুন্দর করে গাঁথা দেওয়াল করা রয়েছে। এখানেও হয় এটা রাস্তা ছিল না, এখানে দারুণ বড় করে একটা পাঁচিল করা ছিল। এই পাঁচিলের পাথরগুলো সব পড়ে গেছে এদিকে। আর এখানে দারুণ করে পাথর পাতা রয়েছে, তার মানে এই জায়গাটাতে লোকে আগে চাপতো। কি দারুণ করে পাথরটা বিছানো রয়েছে, একদম রাস্তার মতন করে তৈরি করা রয়েছে। বহু বছর পুরনো, 700-800 বছর পুরনো, প্রায় 1500-1600 শতাব্দীর এগুলো জায়গা। তখন এখানে কিন্তু অলরেডি দেখে বোঝা যাচ্ছে ভালো করে যেখানে পাঁচিল ছিল, এবং পাঁচিলটা এই যে পড়ে গেছে পাঁচিলটা। এবার এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে। জলাধারটা মনে হয় এদিকেই আছে এবারে, কেননা একটু উপরেই উঠতে হবে। খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, অনেকটাই চেপে পড়েছি। আর বেশি দূর নয় মনে হচ্ছে, বুঝতে ঠিক পারছি না, প্রথমবার চাপছি তো, সেই জন্য বুঝতে পারছি না। গড়পঞ্চকোট পাহাড় নিজের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে। এখানকার সবাই জানেও না যেখানে কোথায় কি মন্দির রয়েছে না রয়েছে, এখনও পর্যন্ত অনেকেই জানে না। তো আমি তো ঠিক কোনো মতে উঠছি। এখানে আমি যেখানে বসে আছি, এখানে বিভিন্ন পাখির ডাক, বন্য পাখি, এবং তার সাথে সাথে ওই সাপের সরসর শব্দ পাতার মধ্যে, শুকনো পাতার মধ্যে সাপ যাচ্ছে। এখন একটা এরকম মোটা একটা বেশ বড় সাপ দেখলাম, ধূসর কালারের সাপ, জানি না কী সাপ, মুখটা দেখতে পেলাম না। আমি যেতে যেতে ও লেজটাই খালি দেখতে পেলাম। তো ভয়ও লাগছে একলা একলা, মানে বলবো না যে ভয় লাগছে না, ভয় খুবই লাগছে। কিন্তু যখন এসেছি তখন মিশনটা কমপ্লিট করেই যাব আমি এখান থেকে। উপরে না চেপে যাব না, আমি লাঠিটা দিয়ে ঠকঠক শব্দ করতে করতে যাচ্ছি, যাতে কোনো কিছু থাকলে এখানে সরীসৃপ, তারা ওটা ভাইব্রেশনে ওরা এটা চলে যাবে এখান থেকে। অনেকটাই উঠে পড়েছি, আর খুবই নির্জন জায়গাটা, খুবই নির্জন, এবং আমাকে নামবার সময় খুব কেয়ারফুলি নামতে হবে, কেননা নামাটাও খুব সহজ হবে না বুঝতে পারছি। চলুন বন্ধুরা, উপরে ওঠা যাক। আমি এই পথটা দিয়ে উঠলাম, এই জায়গাটা একবার দেখাচ্ছি আমি। জায়গাটা খুব খোলামেলা, প্রথম আমি এতক্ষণের মধ্যে এত খোলামেলা জায়গা দেখতে পেলাম। এখানটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেকেই আসা যাওয়া করে। কিছু একটা না কিছু মন্দির ছিল এখানে। এখানে কয়লাও পড়ে রয়েছে, তার মানে রান্নাবান্না কেউ কিছু করেছিল এখানে। আচ্ছা, আর এখানে একটা মন্দিরের মতন চাতাল মতন করা ছিল, জানি না এটা কিসের চাতাল করা ছিল, কিসের মন্দির করা ছিল।
কিন্তু আমি এখানে এই ঝর্ণাটা দেখতে পেয়েছি বন্ধুরা। এই হলো সেই ঝর্ণা, দেখতে পাচ্ছেন আপনারা। এই এরকম শুকনো পাহাড়ের মধ্যেও কিন্তু একটা এরকম জল বয়ে আসছে। তা আমি শুনি এখানে মাছ রয়েছে এটার মধ্যে, এই জলটার মধ্যেও, মানে যেখানেই জল সেখানেই জীবন। এই জলটা বেরিয়ে আসছে এই উপর দিয়ে দিয়ে। আচ্ছা, আমি একবার দেখাচ্ছি এটাকে কী পদ্ধতি করা রয়েছে। এটাকে এইভাবে, অনেকটা জল রয়েছে এখানে, আমি তো বেশ এই জলটা দিয়ে হাত মুখ ধোবো। এই জলটাকে এরকম ড্রেনেজ সিস্টেম করে, এই সিস্টেমটা কিন্তু আজকের করা নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে পাথর দিয়ে 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 দিয়ে। আচ্ছা, জলটা এখানে সবাই বলতো বাঘের মুখ বাঘের মুখ, তার মানে হচ্ছে এইখানে এই জলটা এখান থেকে এই যে পড়ছে জলটা, এই যে বাঘের মুখ, এটাই বোধহয় বাঘের মুখ। এটাই বাঘের মুখ বলতো সবাই এটাকে। এখান দিয়ে জলটা পড়ছে। একবারটি খালি ভেবে দেখুন, মার্চ মাস, এরপরে পুরো সব জায়গায় রুক্ষ হয়ে যাবে, কিন্তু এই জলটা কিন্তু এখান দিয়ে নামছে। এবং এখানে দুটো ঝর্ণা আছে, আরেকটা ঝর্ণা কোথায় জানি না, সেটাও একবার চেষ্টা করবো দেখার। এইখান দিয়ে এই যে জল বয়ে আসছে, আর এখানে এই যে বাঘের মুখ। একবার ভালো করে দেখিয়ে দিই জায়গাটা। সবাই বলে বাঘের মুখ দিয়ে জল পড়ছে, এটাই সেই জায়গাটা। এখানে এসে জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। অনেকেই এখানে আসে, দেখে বুঝতে পারা যাচ্ছে এখানে যত র্যাপার পড়ে রয়েছে, চিপসের, চকলেটের, আইসক্রিমের, গ্লাস, বোতল, অনেক কিছুই পড়ে রয়েছে, তার মানে এখানে অনেকেই আসে। এখানে একদম গরমে পুরো ঘেমে গেছি। এখানে একদম চকচকে জল বইছে, একদম চকচক করছে জলটা, পরিষ্কার পরিচ্ছন্ন জল। আমি একটুখানি এখানে জলটাতে হাত মুখ ধুয়ে নেব, জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একদম এই যে পরিষ্কার জল এখানে। আমি একটুখানি হাতে মুখে জল দিয়ে নেব। এই জলটা মনে হয় মুখে দেওয়া যাবে না, কেননা আমি খেয়াল করছি এখানে বাদুরের গন্ধ বেরোচ্ছে, যেটা বাদুরের যে বিট করে যায়, বাদুর যে পায়খানা করে, সেই বাদুরের পায়খানার কিন্তু এখানে একটা গন্ধ বেরোচ্ছে। এই জলটা মুখে দেওয়া যাবে না মনে হচ্ছে, কিন্তু হাত মুখ একটু ঘাড়ে গলায় জল দিয়ে নিলাম, প্রচণ্ড গরম লেগে গেছিলো। একটু ফ্রেশ লাগছে এবার। মার্চ মাস, এরপরেই কদিন পরে এখানটা প্রচণ্ড গরম পড়ে যাবে, কিন্তু এতটা জল বইছে, অবাক কাণ্ড এটা। এটা প্রকৃতির এক অপরূপ খেলা। যেখানে এবার নিচে নেমে যাওয়ার পালা, খুব ভালো লাগছে। এখন বাজে 3:25 বাজে। ঠিক আছে, এখানে আমরা আরও 10 মিনিট 15 মিনিট আরও বসতে পারবো, হাতে টাইম আছে। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড দেরি হয়ে যাবে। ঘড়িটা পরে নিই, ঠান্ডা জলটা মুখে দিয়ে গায়ে দিয়ে এত ভালো লাগছে। উফ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব প্রভু, দারুণ লাগলো। এখানে কজন একলা একলা এসছে আমি জানি না, আমি তো এলাম। তো সেই জায়গাটা একবার ঘুরে দেখে নেবো। এখানে নাকি একটা ঠাকুরের পায়ের ছাপ আছে, সেটাও দেখে নেবো ঘুরে। এখানে একটা বড় করে চাতাল করা রয়েছে, গোল একদম চাতালটা, আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই চাতালটা কিন্তু আজকের করা না, এই চাতাল কিন্তু বহু 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 বছর পুরনো। জায়গাটা বেশ খোলামেলা, তার মানে বুঝতে পারা যায় কোনো না কোনো এক সময় এখানে অনেকটাই জনসমাগম হয়, মানে অনেক মানুষ চলে আসে এখানটাতে। আচ্ছা, এদিক দিয়েও একটা ওঠার রাস্তা রয়েছে, এবার সেটা কোথায় যাচ্ছে আমি আর একদম কারণে রিস্ক নেবো না। এই জায়গাটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। এটা এই ঝর্ণাটার দিকেই যাচ্ছে, এই যে
ঝর্ণাটা যে বয়ে আসছে, এখানে একটা বিদঘুটে গন্ধ বেরোচ্ছে এখানে একটা। এই যে ঝর্ণাটা এখান থেকে বইছে, এই ঝর্ণাটা দেখতেই আসা। এরকম রুক্ষ পাহাড়ের মধ্যে এই যে এখানেও ঝর্ণাটা রয়েছে, জলটা এবার এখান থেকে আবার ঝর্ণাটা কোথায় দেখুন গায়েব হয়ে গেছে, চতুর্দিকে জল নেই, কিন্তু এই ঝর্ণাটা মাটির ভিতর দিয়ে এরকম বেরিয়ে আসছে এখান থেকে, একদম মাটির ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে। মানে এই পাহাড়, এখানে কোনো রকম জলের চিহ্ন নেই, কিন্তু ঝর্ণাটা বেশ এই পাথরের ভিতর থেকে বেরিয়ে আসছে, পাহাড়ের একদম গর্ত থেকে জলটা বেরিয়ে আসছে। এখানে একটা মায়ের পায়ের ছাপ আছে, সেটা আর খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না সেটা কোথায়। একটু এদিক ওদিক করে দেখি, চান্স কম আছে ওটা পাওয়ার। মেন আমার উদ্দেশ্য ছিল ঝর্ণাটা দেখতে আসারই, তো যাই হোক ঝর্ণাটা দেখতে পেয়ে গেছি। আচ্ছা, টাইমটা বলে দিচ্ছি, আমি যেখান থেকে এই ওঠা শুরু করলাম সেখান থেকে কিন্তু আমি 50 মিনিট, একদম মেপে 45 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু আমি উঠে গেছি এই জায়গাটাতে। মনে হচ্ছে না যে আমি পাহাড়ের এত উপরে উঠে এসেছি। এই জায়গাটা এখন যেহেতু গাছের পাতা পড়ে গেছে বলে এত রোদ আসছে, এতটাই ঘন জায়গাটা যে এটা কিন্তু এমনি বর্ষাকালে এলে জায়গাটা, হ্যাঁ এই ঝর্ণাটা খুব ভালো দেখতে পাওয়া যাবে। বর্ষাকালে আসলে এই ঝর্ণাটার যে অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাবে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার মাকে বলতে চাই, মা দেখো তোমার ছেলে কিন্তু ভীতু নয়, তোমার ছেলে কিন্তু ঠিক একলা একলা কিন্তু যেমন তেমন করে খুঁজে কিন্তু এখানে এসেছে। আমি একবার প্রথমবার পথ ভুলে গেছিলাম, একদম কান্না পেয়ে গেছিলো, গিয়ে দেখলাম একদম ডেড হয়ে গেছে, সেখানে রাস্তা নেই। তারপরে আমি রিটার্ন চলে যাচ্ছিলাম, আবার ফেরত আসার সময় আমি একটুখানি খুঁজে খুঁজে আমি ঠিক আবার এই পথটা ধরতে পেরেছি এবং সঠিক জায়গায় এসে শেষ পর্যন্ত যে ঝর্ণাটা সেখানে আসতে পেরেছি। একটু জায়গাটাকে ভালো করে ঘুরে দেখে নিই। আচ্ছা, এখানে একটা কী যেন দেখতে পেলাম বন্ধুরা, এইখানে এই যে ঝর্ণাটা পড়ছে এখান দিয়ে আমি এই রাস্তা করা রয়েছে, এখানে একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা, আসুন তাড়াতাড়ি করে দেখি। এখানে একটা মন্দির করা রয়েছে, আরে বাহ, আরে দারুণ তো। এখানে একটা এরকম কি সুন্দর করে একদম কর্কেট শিট দিয়ে শেড করে অ্যাঙ্গেল দিয়ে ওয়েল্ডিং করেছে, তার মানে এখানে সব মেশিনপত্র নিয়ে এসেছিল। আরে বাহ, এখানে এই যে করে এখানে একটা মন্দির রয়েছে, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা বেশ বড় পাথরের মধ্যে একটা কী লেখা রয়েছে দেখি এখানে, আচার্য পরমেষ্ঠিকে চরণ শ্রী দিগম্বর জৈন। ওহো, এটা তাহলে যারা জৈন সম্প্রদায়, যারা জৈন ধর্ম মানেন তারাই এটা করে দিয়েছে। এখানে কারা এটাকে করেছে তাদের নাম লেখা রয়েছে, শ্রী আনন্দ, শ্রী শ্রীমতী নিতু শেঠি, সবার নামগুলোই লেখা রয়েছে হিন্দিতে। আর এখানে একটা সুন্দর করে মন্দির করা রয়েছে, বাহ 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 বাহ, তার মানে এই জন্যই এখানে মানুষজন আসে। এই জায়গাটা ফাঁকার মধ্যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে বেশ সুন্দর করে করা রয়েছে, শিট, এই যে কর্কের শিট দিয়ে এই জায়গাটাকে, বা এটা তো আমার উপরি পাওনা হয়ে গেল, আমি তো জানি না এটা এখানে রয়েছে। আরেকবার আমি দেখিয়ে দিই জায়গাটাকে। এই হলো সেই বাঘের মুখ, আর এই হলো সেই জায়গা। আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা, আমি এবার নিচে নেমে যাব, নিচে নামার পালা। 3:40, আশা করছি 4:15-র মধ্যে নিচে নেমে যাব। নামাটাও খুব একটা সহজ হবে না, কিন্তু কঠিন হবে না, যেটা চাপতে কঠিন হয়েছিল এবং রাস্তা চিনতাম না বলে। এবার আমি ঠিক বুঝে বুঝে রাস্তা দিয়ে নেমে যাব। জায়গাটাকে একবার আবার প্রণাম করে, এখানকার যে ইষ্টদেব তাকে প্রণাম করে আমি আবার নামা শুরু করছি। আমি বলে যাচ্ছি, যদি জীবনে সুযোগ পাই কোনো দিন, অবশ্যই আবার একবার এখানে আসবো নিশ্চয়ই। রাস্তা আমি একবার দেখে নিলে আমি আর সেই রাস্তাটা কোনোদিন ভুলি না। তো বন্ধুরা, এবার আমি নিচের দিকে নামা শুরু করব, সাথে থাকবেন। আমি আমার এই ভিডিও একদম যতক্ষণ না নিচে নামছি, আমি নিচে নেমে মোটরসাইকেলের কাছে গিয়েই এই ভিডিও শেষ করব, যাতে আপনারাও আশ্বস্ত হতে পারেন যে না, সঞ্জু
পাহাড় থেকে নিচে নেমে গেছিলো, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমার সাথে। নামার সময় কোনো রকম ঠকানি হয় না, এটাই হচ্ছে ব্যাপার। খালি একটু কেয়ারফুলি নেমে গেলেই হয়। আমার এই লাঠিটা আজকে আমার খুব হেল্প করলো। আমি এটাকে মোটরসাইকেলের মধ্যে বেঁধে নিয়ে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আমি আজকে একলাই এখানে ট্রেক করে উঠলাম। টোটাল এখানে উঠতে 45 থেকে 50 মিনিট লাগে। 2 কিলোমিটার রাস্তা বলছে, ঠিক আছে 2 কিলোমিটার হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু চাপার যে ট্র্যাকটা সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আরামসে চাপা যাবে। আমি একটা একদম সাধারণ জুতো পরেই এসেছি আজকে, আমার জুতোটা কোনো ট্রেকিং জুতো নয়। আর এই পথটা দিয়ে যারা আসবেন তারা হাজার রকম চিহ্ন পাবেন। এখানে বহু কিছু, এখানে অনেক জায়গায় মার্কিং করা রয়েছে, ধারা বলে মার্কিং করা রয়েছে, ধারা লেখা রয়েছে রং দিয়ে। আর এমনি কুরকুরের প্যাকেট আর চকলেটের প্যাকেট সেসব তো বহু কিছু আছেই। এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই গ্রুপ করে আসবেন। আমি এখন এই রাস্তাটায় নামবো, এই পথটায় আমি নেমে যাবো নিচে। আমি আরেকবার দেখিয়ে দিই, এখানটাতে লেখা রয়েছে ধারা, মানে যে পথটা দিয়ে আমি এলাম সেখানে জলাধারটা রয়েছে, জলের ধারাটা রয়েছে। আর এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, মন্দির লেখা রয়েছে। এই পথটা দিয়ে গেলে আমার যতদূর সন্দেহ রঘুবীর মন্দির যে আছে সেই রঘুবীর মন্দিরে চলে যাওয়া যাবে। এখানে একটুখানি জঙ্গলটা ঘন ছিল, এই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে মনে হচ্ছে। আমি একদম নিজের লাইফে প্রথমবার একা একদম এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, ট্রেক করছি এইভাবে। আমার কোনো অভিজ্ঞতা নেই ট্রেকিং করার, আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, কিন্তু আজকে এই ট্রেকটা করলাম। আপনাদের সাথে এত কথা বলছি, খুবই ভালো লাগছে। এই ভিডিওগুলো যারা দেখবেন তারা নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি কি কষ্ট করে উপরে উঠলাম আর আমি কিভাবে উপরে চেপেছি। প্রথমে রাস্তা ভুল করেছিলাম। যারা আসবেন তারা অবশ্যই কিন্তু গ্রুপ করে আসবেন, তাহলে খুব আনন্দ হবে, খুব মজা হবে। রাস্তাও ভুলবেন না, আর চেষ্টা করবেন নিচ থেকে একটা গাইড নিয়ে নেবার, কেননা নিচে যেসব ছেলেপুলেরা বসে থাকে তারা কিন্তু এই রাস্তাটা চেনে। স্টার্টিংটায় যদি ভুল করেন তাহলেই কিন্তু বিপদ। স্টার্টিংটা একদম ঠিক করতে হবে। যে জলের যে ধারাটা বইছিল সেখানে হাত মুখগুলো ধুয়ে নেওয়াতে আমার অনেকটাই ক্লান্তি চলে গেছে। আমি জলটা মুখে দিতাম, কিন্তু এই কারণে দিলাম না যে আমি ওখানে কিন্তু ওই বাদুড়ের যে বিট সেটার গন্ধ পাচ্ছিলাম। কেননা আমি রঘুবীর মন্দিরের ভিতরে ঢুকলে ঠিক এই স্মেলটাই পাওয়া যায়। রঘুবীর মন্দিরের ভিতরে প্রচুর বাদুড় রয়েছে, এবং ওই বাদুড়রা ওখানে বিট করে করে পায়খানা করে করে এত গন্ধ করে দিয়েছে, দুর্গন্ধ করে দিয়েছে। সে কারণে আমি ওই জলটা মুখে দিলাম না। কিন্তু ওখানে আমার একদম শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল ওই জলটা গায়ে মুখে দিয়ে। মাঝে মাঝে গা ছমছম করে উঠছে, এমন জোরে আওয়াজ হচ্ছে, পাতা ফাতার আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পারছি যেখানেই পাতার খড়খড় করে আওয়াজ হচ্ছে তার মানে কোনো না কোনো সরীসৃপ ওখান দিয়ে যাচ্ছে। একদম আমার তখন বুকটা কেঁপে যাচ্ছে। হঠাৎ করে যদি এরম জায়গায় হঠাৎ করে বড় সাপ চলে আসে আমার সামনে, আমি যে কী করবো। হ্যাঁ, আমি অতটা সাপ খোপকে ভয় পাই না, আমি টুকিটাকি সাপ ধরতেও পারি, তাড়িয়ে দেবো ঠিকই, কিন্তু একদম তখন বিশাল ভয় লেগে যাবে। এই জায়গাটা একটু কনজেস্টেড, এই ওঠার জায়গাটা একটুখানি মানে গাছগাছালি ভর্তি। আবার খুব যখন বর্ষা হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা ঘন জঙ্গল হয়ে যাবে। এই গাছগুলো তখন খুব গ্রোথ হয়ে গেলে খুব ঘন জঙ্গল হয়ে যাবে। এত কষ্ট করে উপরে উঠলাম, কিন্তু মনের ভিতরটা এত আনন্দ হচ্ছে যে এখান থেকে ভিডিও না করে ফেরত যাচ্ছি না। যেই জায়গাটায় এসেছিলাম সেই জায়গার ভিডিও করে ফেরত যেতে পারছি। এবার এখান থেকে একটু খোলা জায়গা এলো। আমি
বেশ রোদে রোদেই উঠলাম। পুরো গা চমচম করছে, আবার সাপের আওয়াজ, একদম শিওর সাপের আওয়াজ। বাবারে আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেছে ভয়ে, যে এখানে বহু সাপ রয়েছে, এখানে অজগর, ময়াল, বহু বিষধর সাপ রয়েছে এখানে। এই সাপ থেকেই ভয়, যা আর কিছু না। আমি নেমে গেছি নিচটা। আমি একবার যেখানটায় আমি এখানে এন্টার করলাম সেই জায়গাটা আমি একবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো, খুব ভালো করে বুঝিয়ে দেবো জায়গাটা, যে এক্স্যাক্টলি এই পথটা ধরতে গেলে, একবার এই পথটা ধরলে কিন্তু আর কিন্তু ভুল হচ্ছে না। এই পথটা কীভাবে ধরতে হবে সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দেবো। এই পথটা, এই যে এখানে মার্কিং করা রয়েছে, এখানে একটা দেখুন মার্কিং করা রয়েছে, ঠিক আছে। এবার এখান দিয়ে যখন আপনারা আসবেন, এইখানে এসেই কিন্তু পথটা ভুল হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এদিকে পরিষ্কার পথ দেখতে পাচ্ছি, এই পথটায় ধরে আমরা তখন ওঠা শুরু করছি। আমিও ভুল করে এটাতেই উঠে গেছিলাম, এই পথে আমি চলে গেছিলাম ভুল করে। কিন্তু আসলে কিন্তু এই পথটা কিছু দূর গিয়ে একদম পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু আমাদের এখানে বাঁ দিকে পথটা ধরতে হবে। এইখানে একটা এই ছোট্ট ব্রিজের মতন করা রয়েছে, এখানটা জল যায়, দেখেই বোঝা যাচ্ছে বর্ষাকালে খুব হিউজ জল যায় এখানটা দিয়ে। এখানে একটা ব্রিজের মতন করা হয়েছে, ব্যাস এই রাস্তাটা ধরলেই, আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই ব্রিজের রাস্তাটা ধরলেই ভুল করে যেন কেউ এইখানটায় এসে যেন কেউ নিজের ডান হাতের দিকে ঘুরবেন না। এই পথে যখন আমি এই মুখ হয়ে দাঁড়াচ্ছি, তখন যেন কেউ ডান দিকের পথটায় যাবেন না, অবশ্যই বাঁ দিকের পথটায় যাবেন। বাঁ দিকের পথে গেলেই কিন্তু একটা এরকম ব্রিজ দেখতে পাবেন। আমি কিন্তু এই ব্রিজটা দেখেছিলাম, কিন্তু তবুও আমি এটাই যাইনি। না গিয়ে আমি আরও সময় নষ্ট করলাম এবং আমার এনার্জিও নষ্ট করলাম। আমি একদম নিচে নেমে এসেছি সমতলে, যেখান থেকে স্টার্ট করেছিলাম। এখানে আমি মানুষের গলার আওয়াজ পাচ্ছি। আমি একবার যে মার্কিংটা দেখে এখানে ওঠা শুরু করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। আমার এই গড়পঞ্চকোটের যে ট্রেকিংয়ের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার এইখানে ট্রেক করে ওঠাটা সার্থক হলো। আর বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দেবেন। তাহলে যদি কেউ গড়পঞ্চকোটে আসেন, তারা আমার এই ভিডিওটা দেখে এখানে ট্রেকিংটা করতে পারবেন। যারা এখানে রিসর্টে থাকেন তাদের জন্য বলে রাখছি, এইটা দুটো এখান থেকে একটা ডান দিকে বাঁ দিকে দুটো ট্রেক আছে, দুটো জায়গায় দারুণ এবং খুব বেশি নয়। এখানে প্রথমে সবাই ভয় পাইয়ে দেবে যে না অনেক দূর, এই সেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দূর নয়। একটা 40 মিনিট লাগে আর একটা 30 মিনিট মতো লাগে। তো দুটোই ট্রেক খুব ভালো, যাবেন, আপনাদের মানে আনন্দের সীমা থাকবে না এই ট্রেকগুলো করে। এবং দুটোই খুব ঐতিহাসিক জায়গা। দুটো জায়গায় প্রায় 700 থেকে 800 বছর পুরনো সমস্ত নিদর্শন রয়েছে এখনও পর্যন্ত। সবই ভেঙে চুরে গেছে, ভগ্নপ্রায় দশায় রয়েছে, কিন্তু সেগুলো দেখলে আপনাদের খুবই তৃপ্তি হবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমি একদম সমতলে চলে এসেছি, এখানে সব আশেপাশে বাচ্চা টাচ্চাদের আওয়াজ পাচ্ছি। তো এখান থেকে আমি আবার একটা নতুন কিছু না কিছু ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফেরত আসবো। আমি তো এখন পুরুলিয়াতে রয়েছি। পুরুলিয়া হচ্ছে পুরোপুরি শিমুল পলাশ, শাল শিমুল পলাশের জায়গা। এখন এখানে চতুর্দিকে একদম পলাশ ফুলের গাছগুলো একদম কমলা লাল হয়ে রয়েছে। তো আমি একটা পলাশ ফুল নিয়ে, আমি যেখানে থাকি চিত্তরঞ্জন, সেখানকারই একটা ভিডিও, এই ভিডিওটা পোস্ট করার পরেই আমি সেটা পোস্ট করব। আপনারা বন্ধুরা সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার জানাচ্ছি। অবশ্যই প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় হিন্দ বন্ধুরা। আছে অনেক কিছু, যেতে পারবেন না, হ্যাঁ অনেকটা যেতে হবে, যেতে পারবেন না, টাফ আছে একটু, সরি ব্যাপারটা টাফ আছে একটু। আমি ঘুরে চলে এলাম, রাস্তা ভুল করেছিলাম। তোমরা ঠিক মতন বললে না যে ডান দিকেরটাই যাবে না, বাঁ দিকেরটাই যেতে হতো পুরো।